আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন একটা গল্পে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোড পুতুল পেতাত্তা, তুর্জয় শাকিলের কলমে লেখা আজকের এই এপিসোডে আমি আছি বাদল রায়হান। পুরো গল্প জুড়ে থাকবো তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিংয়ে তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইনে আরিফিন রায়হান অনন্ত। গল্পে যাওয়ার আগে একটা অনুরোধ থাকবে তোমাদের কাছে, সেটা হচ্ছে তোমরা যে যেখান থেকে গল্প শুনছো, বাংলাদেশ কিংবা ইন্ডিয়া, বাংলা ভাষাভাষী যে যেখান থেকে শুনছো, সকলকে একটা অনুরোধ থাকবে যে গল্প যদি শুনেই থাকো তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সাবস্ক্রাইবের মাধ্যমে যারা গল্প বানায় আমি সহ সবাই একটা আগ্রহ পাবে ভূতের গল্প শোনাতে। ভূতের গল্প বিশ্বাস করা না করা এটা কিন্তু তোমাদের উপর নির্ভর করে, কিন্তু ভূতের গল্প শুনিনি এমন একজন মানুষ আমরা খুঁজে পাবো না ভূতের গল্প শুনতে শুনতে আমাদের বড় হয়ে ওঠা। তো আর কথা না বাড়ি আমরা গল্প চলে যাই। সনাতন গ্রাম শহর থেকে আনুমানিক 20 কিলোমিটার দূরে শান্ত নিরিবিলি এই গ্রামে প্রায় 30 জন মানুষের বসবাস। এই গ্রাম বিশেষত্ব হলো জঙ্গলের উঁচু উঁচু গাছের ফাঁকে ফাঁকে কিছু ঘরবাড়ি নিয়ে এই গ্রাম। এখানকার মানুষজন অবশ্য তেমন কাজ করে না, কেউ কেউ জঙ্গল থেকে পাখি ধরে, কেউ আবার জঙ্গলের মাঝে ছোটোখাটো নালাতে মাছ ধরে। তাদের প্রধান আয়ের উৎস হলো ঘর ভাড়া দেয়া। শহরে যারা চাকরি করে তারা এখানে এসে থাকেন, কারণ এখানে ঘর ভাড়া কম। তাছাড়া জঙ্গল পার হলেই শহরে যাওয়ার হাইওয়ে, যোগাযোগের সুবিধা থাকায় অনেকেই কম খরচে এখানে ঘর ভাড়া নিতে পারেন। আফরা এই মাসে নতুন চাকরি পেয়েছে। এখানে বসেই ও শুনতে পেল সনাতন গ্রামের নাম, যেখানে কম খরচে ভাড়া পাওয়া যায়, নতুন চাকরি, কম বেতন। এইসব কথা চিন্তা করে সিদ্ধান্ত নিল সনাতন গ্রামে তাকে ঘর ভাড়া নিতে হবে। তাছাড়া ওর নিজের একটা সাইকেল আছে, তাই আসা যাওয়া তেমন কোনো চিন্তা নেই। অফিস ছুটির দিন সকাল আফরা সন্তুন গ্রামে আসলো। সাইকেল চড়ে ওই হাইওয়ে থেকে নেমে জঙ্গলের মাঝে মাটির পথ ধরে গ্রামে এসে পৌঁছলো। একজন মানুষ চোখে পড়লেন, তাছাড়া বড় বড় গাছের আড়ালে ঘরগুলো তেমন একটা চোখে পড়ে না। গ্রামে ঢোকার পথে একটা খাবারের দোকান পেল। আফরা সাইকেল থেকে নেমে দোকানে জিজ্ঞাসা করলো, এখানে ঘর পাওয়া যাবে? দোকানদার কিছু বলার আগেই টেবিলে বসা একজন লোক ওকে ইশারায় ডাকলো। লোকটা পরনে লম্বা পাঞ্জাবি, মুখে ভর্তি দাড়ি। ও এগিয়ে যেতে লোকটা বলল, আমার ঘর খালি আছে, আপনি ভাড়া নেবেন? আফরা হেসে বলল, চলেন দেখি আপনার ঘর কেমন, তারপর ভাড়ার কথা সিদ্ধান্ত হবে। লোকটা দোকানদারের কাছে খাবারের বিলটা দিয়ে চলে গেল তাকে নিয়ে। আমার সাইকেলে উঠে বসেন, আফরা বলল। সাইকেলে হাঁটতে হেঁটে যাওয়া কি দরকার? আফরা বলল। লোকটা খুশি হয়ে বলল, আচ্ছা তোমার আবার কষ্ট হবে না তো? আফরা সাইকেলের প্যাডেল ঘুরিয়ে সিটে বসলো। না, সমস্যা নেই, আমার অভ্যাস আছে। তোমার নামটা তো জানা হলো না, কি করো তুমি? লোকটা জিজ্ঞাসা করলো। আমার নাম আফরা, শহরে নতুন চাকরি পেয়েছি, শুনেছি এখানে ঘর ভাড়া কম, তাই এখানে আসা। হ্যাঁ, ঠিক শুনেছ, এখানে শহরের তুলনায় অনেক ভাড়া কম, ভালো ঘর পাওয়া যায়। আর হ্যাঁ, আমি মোস্তফা, এই গ্রামের বাসিন্দা। কথা বলতে বলতে ওরা একটা বাড়ির উঠোনে এসে পৌঁছলো। মোস্তফা বলল, সাইকেল থামাও, এটাই আমার বাড়ি। সাইকেলের গাছ থেকে হেলান দিয়ে রেখে মোস্তফা পেছনে বাড়ি ঢুকলো। পাশাপাশি দুটো ঘর, একটাতে মোস্তফা থাকেন, অন্যটা ভাড়া দিবে। ঘরের মেঝের মাটিতে চারপাশের কাঠ, ছনের বেড়া, ভালো করে চারপাশ দেখে আপনার মোটামুটি পছন্দ হয়ে গেল। ও ভাড়া জিজ্ঞাসা করলো। মোস্তফা ভাড়া বললে ও হিসাব করে দেখলো শহরের তুলনায় এখানে প্রায় 1/4 ভাড়া। ও কিছু অগ্রিম দিয়ে বলল, আমি কাল আমার সব জিনিসপত্র নিয়ে এখানে চলে আসবো। মোস্তফা হাসি মুখে, সমস্যা নেই বলল, আমি আজকের মতো সবকিছু পরিষ্কার করে রাখবো। আপনার ঘর থেকে বেরিয়ে সাইকেলে উঠে বসে জিজ্ঞাসা করলো, আপনি একাই থাকেন ওখানে? আপনার পরিবার কেউ নেই? মোস্তফা কিছুটা বিনম্র চিত্তে বলল, না, আমি একাই থাকি। আপরা তাকে বিদায় জানিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। পরের দিন অফিস শেষে আপরা ওর সব মালামাল নিয়ে সনাতন গ্রামে চলে আসলো। ঘরে সবকিছু গুছিয়ে রাখতে রাখতে বেলা গড়িয়ে রাত হয়ে গেল। মোস্তফা অবশ্য ওকে সর্বাত্মক সহযোগিতাও করলো। কাজ শেষে যাওয়ার সময় মোস্তফা বলল, রাতে আমি খাওয়ার ব্যবস্থা করছি, কাল থেকে রান্না করে খেতে হবে। পাশে রান্নাঘর আর বাজারে পশ্চিমে কিছুটা হেঁটে গেলেই পেয়ে যাবেন, তবে যা কেনার সন্ধ্যার আগেই কিনে নিয়ে আসতে হবে। রাতে এদিকে সব দোকান বন্ধ থাকে। আপনার ঠিক আছে বলে মোস্তফা ঘর থেকে বেরিয়ে গেল। ওর
কাছে মোস্তফার অবশ্য ভালোই মনে হয়েছে, যদিও তার এই বয়সে একটা থাকার ব্যাপারটা একটু কেমন যেন মনে হলো। সনাতনী গ্রামের ভালোই দিন কাটছিল আবরা। সকালে সাইকেলের চড়ে অফিসে যাওয়া, বিকেলে ফিরে এসে নিরিবিলি পরিবেশে ঘুরে বেড়ানো কিছুই উপভোগ করছিল। এভাবেই কেটে গেল প্রায় এক সপ্তাহ। আজ শনিবার আফরা অফিস থেকে ফিরে রান্না শেষে দ্রুত শুয়ে পড়ল। আজ অফিসে কাজের চাপ বেশি ছিল বলে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল আফরা। রাতে ঘুমানোর মাঝে অদ্ভুত একটা স্বপ্ন দেখলো। জঙ্গলের মাঝে হাঁটতে আফরা কিছু দূর যেতেই দেখলো একটা ছোট্ট মেয়ে মাটির তৈরি পুতুল নিয়ে খেলছে। মেয়েটা বয়স আনুমানিক 10 বছর হবে, তবে পুতুলটা সাধারণত মাটির পুতুলের মতো না। পুতুলটা উচ্চতায় প্রায় 1.5 ফুট হবে। পুতুলের চোখে একটা চোখ দেখে মনে হচ্ছে কেউ যেন খুঁচি দিয়ে নষ্ট করে ফেলেছে আরেকটা চোখ। পুতুলের মুখে কেমন যেন একটা পৈশিক হাসি ফুটে উঠছে। সাধারণ পুতুলের মুখও শ্রী দেখা যায়, কিন্তু এই পুতুলের মুখে এ কেমন বিবর্ষ দেখা যাচ্ছে। ছোট মেয়েটা ওকে দেখে পুতুলটা হাতে নিয়ে দৌড় দিল। আফরা ওর পেছনে দৌড়ালো। মেয়েটা দৌড়ে জঙ্গলের মাঝে পুরো একটা ছনের ঘরে ঢুকে গেল। আফরা মেয়েটার পেছনে পেছনে ঘরে ঢুকে দেখলো ঘরে কেউ নেই, শুধু ঘরের মাঝে দুটো কবর দেখা যাচ্ছে। আফরা অবাক হলো খুব, মেয়েটা গেল কোথায়? তাছাড়া এই ঘরের কবরে কিভাবে আসলো? তখনই বাইরের কারো পায়ের আওয়াজ শোনা গেল। ও দরজার আড়াল থেকে বাইরে উকি দিয়ে দেখলো মেয়েটা একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে আর মাটিতে পুতুলটা নিজে থেকেই এপাশ ওপাশ হাঁটছে। এমন অদ্ভুত স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল আফরার। পুরো শরীর ঘেমে গেছে তার। গ্লাসে পানি ঢেলে গলা ভিজিয়ে অদ্ভুত স্বপ্নটা নিয়ে ভাবলো। পরক্ষণেই একটা তো শুধু স্বপ্ন ভেবে আবার সে শুয়ে পড়লো। পরের দিন অফিসে গিয়ে কাজের ফাঁকে স্বপ্নটা তাকে তাড়া করতে লাগলো। ও যেন কিছুই পর ওই মেয়েটার হাসির আওয়াজ শুনতে পায়। আপনার অবশ্য ধার্মিক ছেলে ছিল, নিয়মিত নামাজ পড়তো। ওর বাড়ি ফিরে এসে ঘুমানোর আগে কয়েকটা সূরা পড়ে নিজের শরীরে ফু দিয়ে পড়লো। আজ স্বপ্নটা মেয়েটাকে দেখলো। মেয়েটা পুতুল ওর সামনে মাটিতে আশ্রে দিল। মাটির পুতুলটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে সেটা আবার আগের মতো হয়ে গেল। মেয়েটা পুতুলটাকে মাটি থেকে তুলে নিয়ে আবার আছাড় দিল। পুতুলটা ভেঙে গেল। আবার ভাঙা পুতুলটা নিজে থেকেই জোড়া লেগে আগের মতো হয়ে গেল। ঘুম ভেঙে গেল আফরার। ও উঠে বসলো। টানা 2 বার ওই মেয়েকে স্বপ্নে দেখলো। মেয়েটা আসলে কে? মনে প্রশ্ন করলো। তখন বাইরের কারো হাঁটার শব্দ শোনা গেল। সে দরজা খুলে দেখলো মোস্তফা উঠানে পায়চারি করছে। আবরা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? এত রাতে না ঘুমিয়ে আপনি হাঁটাহাঁটি করছেন কেন? ঘুম আসে না তাই হাঁটছি, তুমি শুয়ে পড়ো, কাল সকালে আবার তোমার অফিসে যেতে হবে, বলল মোস্তফা। আফরা আর কিছু না বলে দরজা আটকে শুয়ে পড়লো। ও স্বপ্নের চিন্তা মাথা থেকে সরিয়ে ঘুমানোর চেষ্টা করলো। পরের দিন অফিস থেকে বাড়ি ফেরার পথে দোকানদার আফরাকে ডাক দিল। দোকানদার ওকে একটা চিঠি দিয়ে বলল, এটা মোস্তফা তোমাকে দিয়েছে। আফরা চিঠিটা নিয়ে বাড়ি ফিরে এলো। চিঠিতে লেখা মোস্তফা তার বোনের বাড়ি গেছে, কাল ফিরবে। ও যেন সাবধানে থাকে, যেহেতু আজ বাড়ি থেকে একা বেরো না হয়। পরের দিনের মতো আজও রান্নার শেষে করে এশার নামাজ পড়েও শুয়ে পড়ল। গত 2 রাত এর মতো আজও সেই মেয়েটিকে স্বপ্নে দেখলো। মেয়েটা গাছের নিচে দাঁড়িয়ে। ওকে দেখেই মেয়েটা পুতুল হাতে সেই পুরনো ঘরের দিকে দৌড় দিল। আফরা মেয়েটার পেছনে ছুটে ঘরে ঢুকলো। আগের মতোই সেই অবস্থা, দুটো কবর। তখন বাইরে থেকে টক টক শব্দ শুনলো। আফরা দরজার ফাঁক দিয়ে ওকে মেয়ে দেখলো। মেয়েটি পুতুলটা মেয়ে গাছের সাথে বেঁধে তার চোখ মুখে কালো কাপড় দিয়ে হাতুড়ি দিয়ে সূচলো কার দিয়ে ঢুকাচ্ছে। আটকে কোকিয়ে উঠল আফরা। ওর ঘুম ভেঙে গেল। কপালে হাত দিয়ে দেখলো বিন্দু বিন্দু ঘাম ঝরছে। আতঙ্কিত ভাবনা এখনো তার মন থেকে যায়নি। পানি খেয়ে নিজে শান্ত করার চেষ্টা করলো। মধ্যরাতে নিস্তব্ধ চারপাশে মাঝে মাঝে গাছের পাখিদের ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছে। তবে ওর কাছে মনে হচ্ছে কেউ একজন উঠোনে পায়চারি করছে। পায়ের শব্দ শোনা যাচ্ছে। আস্ত মস্ত বাবাই নেই, তাহলে এত রাতে কে উঠানে হাঁটছে? চোর নাকি? 7 পাঁচ ভেবে ও দরজা খুলে অবস্থা আলোতে দেখার চেষ্টা করলো। দেখলো মোস্তফা হাঁটছে। প্রথমে অবাক হলো, পরে আবরার জিজ্ঞাসা করলো, আপনি না চিঠিতে লিখেছেন কাল আসবেন না, এখনই চলে আসছেন কেন? মোস্তফা ওর কথা কোনো উত্তর না দিয়ে সোজা জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। আফরা কোনো কিছু না বুঝতে পেরে মোস্তফার পেছনে হাঁটতে লাগলো। কিন্তু মোস্তফা এত জোরে হাঁটছে যে আফরা তার কাছে দৌড়াতে পারছে না। 10-15 মিনিট চেষ্টা করেও মোস্তফার কাছে যেতে পারলো না। শেষ ক্লান্ত হয়ে মাটিতে পড়ে পড়লো। এর মধ্যেই মোস্তফা জঙ্গলের ভেতরে হারিয়ে গেল। এর আগে আফরা কখনো জঙ্গলে এত ভেতরে আসেনি। সনাতনপুর গ্রামের শেষ প্রান্ত, এখানে বাড়িঘর নেই। আফরা মনে মনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তখনই ও স্বপ্ন দেখে মেয়েটি দেখলো
আবার সেই মেয়েটার হাতে স্বপ্নে দেখা মাটির পুতুল, একদম হুবহু একটি পুতুল। পুতুলের একটি চোখ নেই, মুখ যেন পৈশাচিক হাসি। আবরা নিজের শরীরে চিমটি কাটলো, ব্যথা পেয়ে বুঝলো এটা কোনো স্বপ্ন নয়, এটা সত্যি। ওর সামনে সেই মেয়েটি ওকে দেখে দৌড় দিল। আবরা মেয়েটির পিছু নিল। জোরে হাঁটার সময় বুনো কাটায় ওর আঙুল কেটে গেল। আবরা সেদিকে অবশ্যই তেমন খেয়াল করলো না। মেয়েটা দৌড়ে স্বপ্ন দেখা ওই রকম পুরনো ঘরের ভেতর ঢুকলো। আবরা মেয়েটার পেছনে ঘরের সামনে এসে আসলো। প্রথমে ভাবলো সে ঘরের ভিতরে ঢুকবে না, পরক্ষণেই আবার কি ভেবে ঘরের ভিতরে ঢুকলো। ঘরের ভিতরে ঢুকে ভীষণ অবাক হলো, কারণ এখানে স্বপ্ন দেখার মতো দুটো কবর রয়েছে, তবে কার কবর সে নিজে কিছু লেখা নেই। এই কবরগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলো। একটা কবরের পাশে সেই মাটির পুতুল পড়ে থাকতে দেখলো। পুতুলের অর্ধেক অংশ মাটির ভেতর, শুধু মাথাটা মাটির উপরে রয়েছে। আবরার মাটি খুঁড়ে পুতুলটা বের করলো। কি মনে করে ওটা নিজের পকেটে ঢুকিয়ে নিল ওর অজান্তেই। তখন ওর কাটা আঙুল থেকে রক্তগুলো মাটিতে লাগলো পুতুলে। তারপর দ্রুত নিজের ঘরে ফিরে আসলো। পুতুল টেবিলের উপর রেখেই সে শুয়ে পড়লো। পরের দিন অফিস থেকে ফিরে আবরার দেখলো মোস্তফা ফিরে এসেছে, তবে গত রাতের সম্পর্কের ঘটনা মোস্তফা কিছু বলল না। ও অবশ্য ভেবে নিয়েছিল গত রাতে যে মোস্তফাকে দেখেছিল সেটা ওর হ্যালুসিনেশন ছিল, যদিও বিষয়টা মোটেও স্বাভাবিক ছিল না। সন্ধ্যায় গড়িয়ে রাত নেমে আসলো সনাতনপুর গ্রামে। বড় বড় গাছের সারির জন্য ওই গ্রামে অন্ধকার একটু তাড়াতাড়ি নেমে যায়। পরের দিন সকালে মোস্তফা ডাকাডাকিতে ঘুম ভাঙলো আবরার। চোখ কষলে দরজা খুলতে মোস্তফা আতঙ্কিত কণ্ঠে বলল, হাফিজ খুন হয়েছে, কে যেন ওকে খুন করে গাছে ঝুলিয়ে রেখেছে। আবরার অবাক হয়ে বলল, আমাদের গ্রামে খুন? আমি তো কখনো ভাবতে পারিনি আপনাদের গ্রামে খুন হবে। তবে ওর হাফিজের মতো সহজ সরল একজন মানুষ এখনো যেন ঘোর কাটেনি মোস্তফার। পুলিশ কি খবর দেওয়া হয়েছে? আবরা প্রশ্ন করলো। আমাদের গ্রাম ছোট, ঘর ভাড়া দিয়েই আমরা আয় উপার্জন করি। খুনের ঘটনা জানাজানি হয়ে গেলে মানুষ তো আর এদিকে আসতে চাইবে না, তাই আপাতত সবাই চুপচাপ আছে। তুমি অফিসে গিয়ে এইসব বিষয়ে কাউকে কিছু বলবে না, মোস্তফা অনুরোধ করলো। আচ্ছা, সে না হবে বললাম, কিন্তু খুন বিষয়টা হালকাভাবে নিলে আপনাদেরই ক্ষতি হতে পারে। আমি অফিসে যাই, দেরি হয়ে যাচ্ছে, আবরা বলে চলে গেল। আচ্ছা যাও, আমি যাই দেখি ওইদিকে কি অবস্থা। মোস্তফা চলে গেল। আবরার ফ্রেশ হয়ে শার্ট পরার সময় পুতুলের দিকে নজর পড়তেই দেখলো পুতুলের পায়ে অনেক মাটি লেগে আছে। ও পুতুলের পা থেকে মাটি পরিষ্কারের সময় দেখলো পুতুলের হাতে হালকা লাল রঙের ছাপ রয়েছে। অফিসে দেরি হয়ে যাচ্ছে দেখে এইসব বিষয় নিয়ে না ভেবে দ্রুত অফিসের উদ্দেশ্যে রওনা দিল আবরা। বিকেলে বাড়ি ফিরে এসলো। বাড়ি ফিরে হাফিজের দাফন শেষ করে দেওয়া হলো। হাফিজের জন্য মন খারাপ লাগলো ওর, বেচারা অনেক ভালো মানুষ ছিল। রাতে আবরা যখন শুয়েছিল তখন ওর সকালের কথা মনে পড়লো। ও ওঠে পুতুলের হাতে লাল রঙের দাগটা খুঁজলো, কিন্তু পুতুলের হাতে এখন আর কোনো দাগ নেই। অবশ্য বিষয়টা নিয়ে আবরা তেমনই কিছু ভাবলো না। সারাদিন পরিশ্রমে ক্লান্তি ওর চোখে ঘুম চলে আসলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মোস্তফা ওর কাছ থেকে শুনলো হাফিজের লাশ চুরি হয়ে গেছে। কবরের মাটি খুঁড়ে কে যেন লাশটিকে নিয়ে গেল। কিন্তু এই গ্রামের জঙ্গলে বিংশ প্রাণীর তো কথা ভেবে সেভাবেই কবর দেওয়া হয়েছে, যাতে কোনো জন্তু লাশ তুলে নিতে না পারে। তাছাড়া এদিক সেদিক অনেক খোঁজাখুঁজি, লাশের কোনো হদিশ পাওয়া যায়নি। গ্রামের সবাই অবশ্য ভাবছে এটা কোনো হিংস্র জন্তুর কাজ। গ্রামের সবাই সাবধানে থাকতে বলল, কারণ সত্যি লাশ যদি হিংস্র জন্তু নিয়ে থাকে তাহলে তো জীবিত মানুষকেও এভাবে নিয়ে যাবে। মোস্তফা আবরা বলল ও যেন রাতে ঘর থেকে বের না হয়। আবরা এই সমস্ত ঘটনা দেখে মনে মনে ভাবলো আসলে সস্তা জিনিসের ঝামেলা বেশি। ও মনে সিদ্ধান্ত নিল যে ঝামেলা বেশি হলে শহরে বেশি ভাড়া নিয়ে সে এখান থেকে চলে যাবে। সে রাতে আবরায় যখন ঘুমাচ্ছিল আবার স্বপ্নটা এই ছেলেটা ছোট্ট মেয়েটা দেখলো। মেয়েটার মুখ দেখে কাঁদছে, তবে আজ পুতুলের সাথে নিয়ে ছিল না। আবরা জিজ্ঞাসা করলো, তুমি কাঁদছো কেন? মেয়েটা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে উঠে গেল। আবরা মেয়েটাকে পেছনে সেই পুরনো বাড়িতে এসে পৌঁছলো। মেয়েটার ঘরের ভেতর ঢোকার পরেই ইশারা ওকে ভেতরে ঢুকতে বারণ করলো। কৌতূহলবশত আবরা দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখলো সেই মেয়েটি পুতুলের কি বিবশ রূপ, একদম জীবন্ত, মাথায় কালো লম্বা চুল, এক চোখ লাল। পুতুলের সামনে হাফিজের লাশ। ও অবশ্য মেয়েটাকে কোথাও দেখতে পেল না। পুতুলটাকে লাশের উপর লাল রং ছিটিয়ে আর পৈশাচিক হাসি হাসছে। আতঙ্কে যেন দম বন্ধ হয়ে যাচ্ছে আবরারের। ঘুম ভেঙে গেল ওর। আলো জ্বালিয়ে টেবিলের উপর তাকিয়ে দেখলো পুতুলটা নেই। এবার যেন সত্যি অজানা এক আতঙ্ক চেপে বসলো
বসলো ওর মাথায়। তাহলে কি সত্যি পুতুলটা হাফিজের লাশ নিয়ে পুরনো সেই ঘরে বসে আছে? যাবে নাকি যাবে না এই সিদ্ধান্ত নিতে পারছিল না। হঠাৎ চোখের পলকে পুতুলটা আবার টেবিলের উপর এসে গেল। তাহলে কি প্রথম দেখা ভুল ছিল? আবরা অবশ্য বাকি রাত ঘুমাতে পারেনি। পরের দিন সকাল মোস্তফা ঘুম থেকে উঠে আবরা তাকে জিজ্ঞাসা করলো হাফিজের লাশ কি খুঁজে পাওয়া গেছে কি না। না, পাইনি। আমার মনে হয় যে যন্ত্র ওর লাশ নিয়েছে সেটা ওকে খেয়ে ফেলেছে। মোস্তফার কথা শেষ করে দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। আবরা তখন পুতুলটাকে নিয়ে জঙ্গলের ভেতরে আসলো। ওই পুতুলের দিকে তাকিয়ে বলল, কে জানি মনে হচ্ছে হাফিজের খুনের পেছনে তোমার হাত আছে। তুমি দিনের বেলায় যতটা অসহায় থাকো, রাতের বেলায় তার চেয়েও বেশি ভয়ানক হও। তারপর ওই পুতুলটা মাটিতে জোরে আছাড় দিল। পুতুলের হাত পা ভেঙে কয়েক টুকরো হয়ে গেল। আবরার হেসে বলল, তোমার খেলা শেষ। যদিও জানতে চাও পারলাম না কেন খুন করেছো লোকটাকে। যাই হোক, আর তো কোনোদিন খুন করতে পারবে না। হাত থেকে মাটিতে ঝেড়ে বাড়িতে ফিরল আবরার। মধ্যরাত, নিস্তব্ধ পুরো গ্রাম। আবরা ঘুমাচ্ছে। ও দেখলো সেই ছোট্ট মেয়েটা মাটিতে কিছু আঁকছে। ও ভালো করে তাকিয়ে দেখলো মাটিতে 3টে লম্বা দাগ দিয়ে রেখেছে মেয়েটা। এর মধ্যে প্রথম দাগ ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। আবরা জিজ্ঞাসা করলো, এইসব কি? মেয়েটা গাছের একটা দিকে ইশারা করলো। ও সেদিকে তাকিয়ে দেখলো হাফিজের লাশ ঝুলে আছে। লাশ থেকে চোখ ফিরিয়ে পেছনে তাকিয়ে দেখলো মেয়েটা ওখানে আর নেই। আশেপাশে কোথাও দেখা গেল না তাকে। আবরা হাফিজের লাশের কাছে গেল, চেঁচিয়ে লোকজন ডাকলো, কিন্তু কেউ ওর ডাক শুনলো না। অগত্যা একাই লাশটিকে মাটিতে নামিয়ে রাখলো। তখনই ওর নজর পড়লো গাছের গায়ে কিছু জল জল করছে। কাছে গিয়ে দেখলো সেখানে কিছু লেখা জল জল করছে। তাতে লেখা, চিৎকার করো না। সে চিৎকার পছন্দ করে না, সে তো ফিরে এসেছে। আবরা অবশ্যই এই কথাটা মাথামুন্ডু কিছু বুঝলো না। আর ও গাছের গায়ে থেকে কথাটা লিখেছে সেটা বুঝবার চেষ্টা পারলো না। তখনই পেছন থেকে ঘরঘর শব্দ শোনা গেল। ও পেছনে তাকিয়ে দেখলো ভয়ঙ্কর চেহারা এক মহিলা উল্টো হয়ে গাছে ঝুলে আর ওপর দিকে তাকিয়ে হাসছে। চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে গেল সে। তখন মধ্যরাত, আবরা স্বপ্ন দেখছে, গাছে দেখছিল। সেটা ওর মনে করার চেষ্টা করলো। গাছের জায়গাটা ওর পরিচিত। এটা তো ওর ঘর থেকে কিছুটা দূরে। দ্রুত দরজা খুলে সেদিকে গেল। সেখানে যেতেই ওর চোখে যেন কপালে উঠে গেল। ও যে হাফিজের লাশ গাছ থেকে নামিয়ে রেখেছিল সেটা এখনো সেখানেই আছে। তাছাড়া গাছের গায়ে স্পষ্ট লেখা আছে, চিৎকার করো না। সে চিৎকার পছন্দ করে না। সে তো ফিরে এসেছে। পাশে সেই মেয়ে আঁকা 3টা দাগ, যার প্রথম দাগে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে এই 3টা দাগ নিয়ে 3জন মৃত মানুষকে বোঝানো হয়েছে। আর প্রথম দাগে ক্রস চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে একজন শেষ, অর্থাৎ হাফিজের খুন। আফরা সেই ভাবতে ভাবতে আর সেই মুহূর্তে দেরি না করে ঘরে ফিরে আসলো। চেয়ারে বসে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। মোস্তফাকে ডেকে হাফিজের লাশের কথা বললো, কিন্তু সে যদি জিজ্ঞাসা করে আমি কিভাবে এখানে লাশ দেখলাম, এত রাতে আমি ঘর থেকে কেন বেরিয়েছি, থাক, সকালে মানুষজন এমনি লাশ দেখবে। কিন্তু এইসব আমার সাথে কেন হচ্ছে? এই ছোট মেয়ের সবসময় আমার স্বপ্নে কেন আসে? মেয়েটাকে নিজে প্রশ্ন করলো আবরা, যদিও কোনোটা উত্তর ওর কাছে পেল না। পরের দিন গ্রামের লোকজন হাফিজের লাশের কাছে নিচে দেখতে পেল। এই ঘটনার পুরো সনতপুর গ্রামের আতঙ্ক ছড়িয়ে পড়লো, কারণ এরকম ভয়ানক ঘটনা কেউ কখনো দেখেনি, শুনিওনি। একটা মৃত মানুষের লাশ যেটা কবর দেওয়া হয়েছে, সেই লাশ কবর থেকে গায়েব হয়ে গেছে। তার 2-3 দিন পর অক্ষত অবস্থায় লাশ পাওয়া গেছে গাছের নিচে। কোনো জন্তু জানোয়ার বা মানুষ যদি লাশটা নিয়ে যেত তাহলে নিশ্চয়ই অক্ষত অবস্থায় ফিরিয়ে দিত না। গ্রামের লোকেরা একজনের এরকম কথা ভাবতে শুরু করলো। শেষ মসজিদের হুজুরের কাছে মুজুর সিদ্ধান্ত নিল লাশটা পুনরায় জানাজা দেওয়া হবে। আফরা কোনো রকমে জানাজা শেষ করে অফিসে চলে গেলেন। বিকেলে অফিস থেকে ফিরে রোজগারের মতো নিজের সাইকেলটার কাছের সাথে হেলান দিয়ে তালা আটকানো। মোস্তফা উঠান ঝাড় দিচ্ছিল। নিজের ঘরের তালা খুলে ভেতরে ঢুকলো আফরা। ব্যাগটা একপাশে রেখে বিছানায় শুয়ে পড়লো। কিছুক্ষণ পর বিশ্রাম নিয়ে উঠে বসলো। ধীরে ধীরে অন্ধকার নেমে আসলো চারদিকে। ওর বিছানার চাদর ঝাড় দিয়ে বালিশটা সরিয়ে রাখতেই ভয়ে যেন জমে গেল সে, কারণ বালিশের নিচে পড়ে আছে সেই মাটির পুতুলের যেটা গতকাল ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিল আফরা। পুতুলটা যেন ওর দিকে তাকিয়ে তাচ্ছিল্য তুচ্ছিল্য করে হাসছে। আফরা জোরে চিৎকার দিয়ে উঠলো। ওর চিৎকার শুনে মোস্তফা ছুটে আসলো। কি হয়েছে? মোস্তফা জিজ্ঞাসা করলো। আফরা ওকে ইশারায় পুতুলটাকে দেখালো। মোস্তফা পুতুলটা হাতে নিয়ে অবাক হয়ে বলল, এই পুতুল তোমার কাছে আসলো কিভাবে? আপনি আগে দেখেছেন এই পুতুল? আবরা জিজ্ঞাসা করলো। হ্যাঁ, দেখেছি তো, এটা তো আমার মেয়ের পুতুল, কিন্তু তুমি এটা কোথায় পেলে? মোস্তফা, উত্তর দাও।
আপনার মেয়ের পুতুল। আবরা মোস্তফাকে চেয়ারে বসালো, তারপর উত্তেজিত স্বরে কণ্ঠে বলল, সব বলবো, আগে বলুন এই পুতুল সম্পর্কে আপনি কি কি জানেন? আপনি তো বলেছিলেন আপনার পরিবারে আপনি একা, তাহলে আপনার মেয়ে কোথা থেকে আসলো এখানে? কান্না জড়িত কণ্ঠে মোস্তফা উত্তর দিল, এক সময় আমার সুন্দর একটা পরিবার ছিল, আমার স্ত্রী, আমার কাছে একটা মেয়ে ছিল আলিফা রিম্মাকে নিয়ে আমার সুখে সংসার ছিল। কিন্তু 1 বছর আগে কি এক অসুখে রক্ত বমি করতে করতে আমার স্ত্রী মেয়ে মারা গেল। তারপর থেকে আমি একা হয়ে গেলাম। আর এই পুতুলটা আমার স্ত্রী আলিফাকে মাটি দিয়ে বানিয়ে দিয়েছিল, কিন্তু তাদের মৃত্যুর পর এই পুতুলটা আমি আর খোঁজ পাইনি। তুমি এটা কোথায় পেলে ভাই? আপনার মেয়ের কোনো ছবি আছে আপনার কাছে? আবরা মোস্তফার উত্তর দিল, পাল্টা প্রশ্ন করল, আমার ঘরে আছে তো, চলো তোমাকে দেখাই। কিন্তু তোমার সব কথাবার্তা আমার মাথার উপর দিয়ে কেমন যেন একটা চিন্তার ভাঁজ ফেলছে। সময় নষ্ট না করে আপনাকে আপনার মেয়ের ছবি দেখান। আবরা উত্তেজিত হয়ে আছে এখনো। মোস্তফার ঘর থেকে এসে আলমারি থেকে বাদায় এক ফ্রেম করে একটা ছবি এনে বের করলো। এটাই আমার মেয়ের আলিফের ছবি। মোস্তফা ছবিতে আঙুল দিয়ে বসলো। ছবিটা এক পলকে দেখেই মাটিতে ধপাস করে পড়ে গেল আবরা। ছবির এই মেয়েটি তো সবসময় স্বপ্নে তার মধ্যে এসে থাকে। মোস্তফার পাশে বসে জিজ্ঞাসা দৃষ্টিতে বলল, কি হয়েছে আবরা? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি কি কোনো বিষয়ে ভয় পাচ্ছ? পুতুলের কথা তো কিছুই বলছো না। কি বলবো, কোথা থেকে বলবো, যেটাতে বুঝতে পারছি না। মোস্তফার চোখের দিকে তাকিয়ে বলল, আবরা, এই পুতুল আপনার মেয়ে স্বপ্নে আমাকে দিয়েছে। কি বলছো জাতা? আমার মেয়ে কোথা থেকে তোমাকে দিয়ে যাবে? ওর কথা যেন বিশ্বাস করছে না মোস্তফা। জানি বিশ্বাস করবেন না, কিন্তু আমি আপনার মেয়েকে কয়েকবার স্বপ্নে দেখেছি, আর তার সাথে সবসময় পুতুলটাকে থাকে। গ্রামের শেষে পুরনো একটা বাড়ি আছে, সেখানে আমাকে নিয়ে যান। যে এই ঘরে 2টো কবর আছে। যে পুতুলটা কোনো সাধারণ পুতুল নয়, হাবিজের খুন করেছে এই পুতুল। জোর জোর নিঃশ্বাস ফেললো আফরা। ওর কথা শুনে মোস্তফা বললো, এমন কিছু বিশ্বাস হচ্ছে না আমার, কারণ ওই কবরে 2টো আমার স্ত্রী আর একটা মেয়ে, কিন্তু এই পুতুল তো স্বপ্নে। এইসব বিষয়গুলো আমি বুঝতে পারছি না। আপনি তাদের ঘরের ভিতরে কবর দিয়েছেন কেন? আফরা জিজ্ঞাসা করলো। ওরা যখন মারা গেল তখন গ্রামের সবাই বলল ওরা নাকি মারাত্মক ছোঁয়াছুঁয়ি রোগে মারা গেছে। এই রোগের ওদের লাশ থেকে গ্রামে ছড়িয়ে পড়তে পারে, তাই আমার স্ত্রী ও মেয়ের জানাজা পড়তে দেয়নি কেউ, এমনকি কবরেও কবর দিতে দেয়নি। তখন আমি গ্রামের মসজিদের হুজুরের উনাদের কাছে গেলাম, তিনিও গোপনে আমার ঘরের লাশগুলোকে জানাজায় দিয়ে গেলেন। তারপর তার কথা মতো ঘরের ভেতরে মাটি খুঁড়ে সেখানেই কবর দিয়ে দিলাম। তুমি যে লাশ 2টো দেখেছো, সেই ঘরটা আমার ছিল। ওদের মৃত্যুর পর আমি সেই ঘর ছেড়ে এখানে এসে নতুন করে ঘর বানিয়েছি। মোস্তফার চোখে পানি গড়িয়ে পড়লো। আবরা ওর চোখে পানি মুছে দিয়ে বলল, এখন কান্না করে লাভ নেই, আমাদের বাঁচতে হবে। এই পুতুলটা আমার খারাপ আত্মা মনে হচ্ছে। এটা কোনো সাধারণ পুতুল নয়। ও হাবিজে খুন করেছে, আর কয়েকজন খুন করবে তার কোনো ঠিক নেই। আমি পুতুলটাকে ভেঙে ফেলেছিলাম, কিন্তু ওটা আবার জায়গায় ফিরে এসেছে। চলো তো দেখি। তখন তো ভালো করে পুতুলটা দেখিনি, মোস্তফা বলল। মোস্তফার সাথে নিয়ে আবরা ওর নিজের ঘরে ঢুকলো। পুতুলটা ওখানে বিছানায় পড়ে আছে। মোস্তফা পুতুলটাকে হাতে নিয়ে বলল, এই সামান্য মাটির পুতুল এত কিছু করছে, বিশ্বাস হচ্ছে না। আবরা ওর হাত থেকে পুতুলটাকে নিয়ে বলল, এখন যতটা অসহায় দেখাচ্ছে এটা মোটে এরকম নয়। আমি এটাকে জঙ্গলে গুরু করে রেখে ফেলে দিয়ে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম পুতুলটা আবার ঠিকঠাক। এখন কি করা যায় তাহলে? মোস্তফা জিজ্ঞাসা করলো। আবার ভেঙে ফেলি, দেখি কি হয়, আবরা বলল। মোস্তফা উত্তরে কিছু বলার আগে আবরা পুতুলটাকে মাটিতে ছুঁড়ে মারলো। পুতুলের এক হাত ভেঙে গেল, কিন্তু আবার ঘটলো অন্য ঘটনা। ভাঙা হাত থেকে তাজা রক্ত বের হতে শুরু করলো। আতঙ্কে মোস্তফা যেন বরফ স্থির হয়ে গেল। অন্যদিকে আফরার হঠাৎই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিতে পড়লো। মোস্তফা কি করবে বুঝতে পারলো না। ও দ্রুত আবরারের চোখে মুখে পানি দিল। এদিকে কয়েক মুহূর্তে রক্ত পড়ার পর নিজে থেকেই পুতুলের হাত ঠিক হয়ে গেল। আবরা চোখ দিকে তাকালো। ওর চোখের দিকে তাকিয়ে ভয়ে আটকে উঠলো মোস্তফা। আবরা এক চোখ যেন উল্টো হয়ে গেছে, সাদা বিদঘুটে হয়ে গেছে, অন্য চোখ টকটকে লাল। চোখের পলকে মোস্তফার গলা চেপে দিল আবরা। ওর গলা দিয়ে ভয়ানক গড়গড় শব্দ হচ্ছে। মনে হচ্ছে আবরা নিজেই ওই পুতুল হয়ে গেছে, অন্য কিছুর উপর ভর করেছে, তাহলে আবরার উপর ভর করেছে সেই পুতুলটা। মোস্তফা দ্রুত পড়তে শুরু করলো সূরা। আবরার হাতের চাপড়াটা একটু হালকা ধাক্কা দিয়ে কোনো রকমে ঘর থেকে বেরিয়ে আসলো। এখানে কি আর ভাবা যায়? ভাবতে গেলে মাথায় কিছু থাকবে না। উপায় না পেয়ে মসজিদের দিকে ছুটলো। হুজুর মসজিদে ছিল। মোস্তফা হাঁপাতে কোনো রকমে বলল, আবরা কেমন যেন করছে, আমার সাথে তাড়াতাড়ি চলুন।
তাড়াতাড়ি করে মোস্তফার সাথে বাড়িতে আসলো। আবরা তখন ভয়ঙ্করভাবে গড়গড় শব্দ করছে। ওর দুজনেই দেখে বিশ্রীভাবে হেসে বলল, তোরাও মরবি উম্মদ। তখন দ্রুত ওর কপালে আঙুল চেপে ধরে জোরে জোরে সূরা পড়তে লাগলো। কয়েক মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়লো আবরা। ওনাউদ বলল, শঙ্কামুক্ত, শক্তিধর কোনো অশরীরী বর করেছে এর উপর। এখন আপাতত ঘুমিয়ে গেছে, কিন্তু এখনো বিপদমুক্ত নয়। এখন কথা শেষ করার আগেই ওর চোখ পড়লো পুতুলের উপর। আটকে উঠলো ওনাউদ, কাপা কণ্ঠে বলল, এই পুতুল এখানে কি করে আসলো? মোস্তফা চেঁচিয়ে বলল, এই পুতুল তো এইসব ঘটনা ঘটাচ্ছে। আবরার পুতুলটাকে ভেঙে ফেলার পর পুতুলটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, অথচ পুতুলের কিছু হয়নি। একটা হাত ভেঙে গিয়েছিল, সেই ভাঙা হাত দিয়ে রক্ত পড়ছে। এটা বিশ্বাসযোগ্য নয়। তো পুতুলটা হিসকার পুতুল, ও তো মারা গেছে, তবু ওই গ্রাম ছাড়েনি। পুতুলটা এখানে কি করে আসলো সেটা বলো দেখি। জিজ্ঞাসা করলো, হুজুর আফরার এনেছে। ও বলল, আমার মেয়ে আলিফ নাকি ওকে স্বপ্নে এসে পুতুল দিয়ে গেছে। আমি প্রথমে বিশ্বাস করতে চাইনি, পরে যখন আমার স্ত্রী মেয়ের কবরের কথা বললো তখন বুঝতে পেরেছি এটা সত্যি কথা। তাছাড়া পুতুলটা যে সাধারণ কোনো পুতুল নয় সেটা তো অনেক আগেই পরিষ্কার হয়ে গেছে। মোস্তফার চোখে বিস্ময় দেখা গেল। ঠিক বলছো, এই সাধারণ কোনো পুতুল নয়, এটা হিসকার কালো জাদুর পুতুল। হিসকা অবশ্য একদিন আগেই মারা গেছে, কিন্তু ওর জাদুর খারাপ প্রভাব এখনো কাটেনি। নিশ্চিন্ত হয়ে পড়ল ওনাউদ। হিসকাকে? ওই যে পুরাতন জঙ্গলের বুড়ো মহিলা। মোস্তফা জিজ্ঞাসা করলো। হ্যাঁ, ভীষণ শয়তান ছিল হিসকা। কালো জাদু করে মানুষকে মারা ছিল তার নেশা। সে এটাতেই নিষ্কুটে ছিল যে কারো সুখ শান্তি সে সহ্য করতে পারত না, তাই তার স্ত্রী এবং মেয়েকে সে মেরেছিল। সে তো মারাই গেছে, তাহলে তার পুতুল এভাবে কিভাবে গ্রামে ক্ষতি করতে শুরু করলো? মোস্তফা জিজ্ঞাসা করলো। তুলারাশি রহস্যময় কণ্ঠে বলল ওনাউদ। তুলারাশি অবাক হলো মোস্তফা। হ্যাঁ, তুলারাশি মানুষের উপর অশরীর শক্তি সহজে প্রভাব ফেলতে পারে। আমরা নিশ্চিন্ত তুলারাশির জাতক, আর যে কোনোভাবে হোক ওর রক্তের স্পর্শ পেয়েছে এই পুতুলটা, আর এতেই করেই আবার জেগে উঠেছে হিসকার পুরনো কালো জাদুর শক্তি। ওনাও চিন্তিত হয়ে পড়ল। এখন কিভাবে বাঁচাতে পারো তাহলে? পুতুলটা তো আর মধ্যেই হাফিজের মধ্যে মেরে ফেলেছে। ভয়ার্ত কণ্ঠে বলল মোস্তফা, এই শক্তি, নিঃশ্বাস করার শক্তি আছে একমাত্র তুলারাশির। আবরার কালো জাদুর এই শক্তি নষ্ট করতে হবে। এই পুতুলের মতোই আরেকটা পুতুল আছে তোমার মেয়ের কবরে। মনে আছে তুমি তোমার মেয়ের কবরে পুতুলটা মাটি চাপা দিয়েছিলে? ওটা আসলে পুতুল যেটা কালো জাদু করা হয়েছে। সেখানে যেটা দেখা যাচ্ছে সেটা তার প্রতিদ্বন্দ্বী। এই পুতুলকে নিয়ে আসো, তাহলে এই উপায় বাঁচার। কিন্তু ও তো বশ হয়ে গেছে, ওর উপর তো কোনো নিয়ন্ত্রণ নেই। মোস্তফা আতঙ্কিত হয়ে পড়েছে। সেই কাজটা করতে হবে আমাদের। আপনাকে বোঝাতে হবে ও চাইলেই ওই খারাপ শক্তি নষ্ট করতে পারে। যদিও কাজটা সহজ হবে না, কারণ শয়তান এই কাজের অনেক বাধা দিবে। তবে সৎ শক্তির তুলার খারাপ শক্তি অনেক দুর্বল। আমরা কোরআন শরীফের সূরার সাহায্যে চেষ্টা করব। আপনারা যেহেতু ধার্মিক ছেলে, তাই মনে হয় আমরা চেষ্টা করলে পারবো। আমি মসজিদে যাচ্ছি বেশ কিছু দরকারি জিনিস আনতে, তুমি ততক্ষণে ওর কাছে ওখানেই থাকো। হুজুর চলে গেলেন। মোস্তফা ডোক গিলে বলল, দয়া করে তাড়াতাড়ি চলে আসবেন হুজুর, আমার ভীষণ ভয় করছে, আমি ভয়ে এখানে থাকতে পারছি না। হুজুর বলল, বাইরের থেকে চেঁচিয়ে বলল, চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো, মনে সাহস রাখো, আমি দ্রুত সম্ভব এখানে চলে আসব। রাত বেড়েছে। মোস্তফা ধুক ধুক করছে তার বুকের ভিতর। হঠাৎ চোখ খুলে আফরা বশীভূত মানুষের মতো উঠে বসলো। মাটিতে পড়ে থাকা পুতুলটা খিলখিল করে হেসে উঠে বলল। এই হাসি শুনে বয়ে মোস্তফা যেন আতঙ্কিত উপক্রম। পুতুল ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর ও হেঁটে ঘর থেকে বেরিয়ে গেল। পুতুলের পেছনে পেছনে আবরার হাঁটতে শুরু করলো। মোস্তফা কোনো রকমে ওকে ধরে বলল, আবরা তুমি কালো জাদুর আটকে গেছো। এই পুতুল তোমাকে আমাকে কাউকে বাঁচতে দেবে না, গ্রামের কাউকে বাঁচতে দেবে না। তুমি চাইলে এই খারাপ শক্তিকে নষ্ট করে দিতে পারো। দয়া করে আমার কথা শোনো, শয়তান তোমাকে নিয়ন্ত্রণ করছে, তুমি আল্লাহর সাহায্য চাও। কিন্তু আবরার ওর কথা না শুনে ধাক্কা দিয়ে সরিয়ে পুতুলের পেছনে হাঁটতে শুরু করলো। মোস্তফা আবার ওকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আবরার কান না দিয়ে যেন কোনো কথাই ঢুকছে না। উঠোনের এক কোণে এক গাছের কাছে কুড়োল ছিল। আবরা সেটা তুলে নিয়ে তেড়ে আসলো মোস্তফার দিকে। প্রাণ বয়ে মোস্তফা মসজিদের দিকে দিল দৌড়। আবরা কুড়োল হাতে পুতুলের পেছনে জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে চলে গেল।
এই পুতুল আর দেখা গেল না। ও শুধু আবরাকে কুড়াল হাতে ওর দিকে আসতে বলল। ও দ্রুত আবরার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, এত রাতে এখানে কি করছো? তোমার হাতে কুড়ুল কেন? আবরার মুখ তুলে ওর দিকে তাকালো। ওর ভয়ানক চোখ থেকে ভয় পেয়ে গেল হুশ্বাস। ও কিছু বুঝে ওঠার আগে বুকে কুড়াল দিয়ে কোপ দিল আফরার। মাটিতে লুটিয়ে পড়লো। তাজা রক্ত মাটিতে লেগে গেল। আফরা তখন হুসামের লাশের হাত ধরে টেনে পুরনো সেই ঘরের দিকে হাঁটতে লাগলো। আড়াল থেকে ওর উপরে নজর রাখছিল মোস্তফা। হুজুর তো বোতলে পানি এনেছে, এর ভেতরে কোরআন শরীফের বেশ কিছু আয়াত লেখা আছে, এই কাগজ রয়েছে। লাশটাকে টেনে নিয়ে পুরনো ঘরে ঢুকালো আফরা ও পুতুল। দুটো কবরের মাঝে লাশটাকে রাখলো। খিলখিল করে হাসছে পুতুলটা। আবরা লাশের শরীর থেকে রক্ত নিয়ে পুতুলের শরীরে মেখে দিল। তখন হুজুর পেছন থেকে বলল, আবরা তুমি খারাপ শক্তির প্রভাবে নিয়ন্ত্রিত হচ্ছ, ও তোমার ক্ষতি করবে। তুমি আলিফের কবর থেকে আসল পুতুলটা বের করো, ওটাকে ভেঙে ফেলেই কালো জাদু শক্তি নিঃশ্বাস হয়ে যাবে। আবরা তখন ভয়ানক দৃষ্টিতে ওদের দিকে তাকালো। কুড়োল হাতে ওর দিকে এগিয়ে আসলো। ওরা দুজন দুই দিকে দৌড় দিল। আবরা ওদের পিছন নিল। পেছনে পুতুলের বিভৎস হাসি। মোস্তফা দৌড়ে বড় একটা গাছের আড়ায় লুকিয়ে পড়লো। ভয়ে ওর হাত পা কাঁপছে। আবরা কুড়োল হাতে ওদের এদিক ওদিক খুঁজতে লাগলো। দুর্ভাগ্যজনক মোস্তফাকে দেখে ফেললো। ওর দিকে তাকিয়ে বিশ্রী হাসি দিল আফরা। কুড়োল উঠিয়ে কোপ দিল ওকে। মোস্তফা লাফ দিয়ে সরে যেতেই ওর হাতে কুড়োলটা আঘাত করলো। হাত চেপে ধরে কোনো রকমে সেখান থেকে পালালো। অন্যদিকে হুজুর আলিফের কবর খুঁড়ে পুতুলটা বের করার চেষ্টা করলো। তখনই পুতুলটা ঘরে ঢুকলো। ওর পা ধরে হ্যাচকা টান দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। তখন ওর হাত থেকে থাকা বোতল থেকে পানি মাটিতে পড়ে গেল। হুজুরের মাটিতে পড়ে ব্যথায় কাকড়াচ্ছিল। আবরা তখন ঐশাচিক দৃষ্টিতে হামাগুড়ি দিয়ে ওর দিকে আসতে লাগলো। তখন আবরার হাত থেকে বোতল থেকে পড়ে যাওয়া পানি লাগলো। কয়েক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। তারপর মাটিতে লুটিয়ে পড়লো। হুজুর কোনো রকমে হামাগুড়ি দিয়ে ওর কাছ থেকে এসে কানে কানে বলল, তুমি আল্লাহর গোলাম, শয়তান নও। তুমি পারবে আলিফের কবর থেকে আসল পুতুলটাকে বের করতে। মোস্তফা পেছন থেকে এসে বলল, আফরা তুমি পারবে ওই শয়তানি শক্তি নষ্ট করতে, শুধু সাহস রাখো মনে, আমরা সবাই তোমার সাথে আছি। ওদের সামনে থাকা পুতুলটা তখন ভয়ানক মহিলা রূপে আবির্ভূত হলো। হুজুরের পা ধরে আবার ছুঁড়ে মারলো মাটিতে। আহত মোস্তফা কোনো রকমের জঙ্গলের দিকে দৌড় দিল, কিন্তু পালিয়ে বেশি দূর যেতে পারলো না। ভয়ানক নারী মূর্তি ওর সামনে এসে দাঁড়ালো। ভয়ে চিৎকার দিয়ে উঠলো, কিন্তু মুখ থেকে যেন কোনো শব্দ বেরোচ্ছিল না। এদিকে বেশ কিছুক্ষণ পর আবরা উঠে দাঁড়ালো। কুড়োল হাতে ঘরের ভেতরে ঢুকলো। আলিফের কবরে কুড়োল দিয়ে খুঁড়তে লাগলো। হুজুরের চেষ্টা এবার কাজে লেগেছে। অন্যদিকে ভয়ানক সেই নারী মূর্তি হুজুর মোস্তফাকে টেনে হিসে ঘরে নিয়ে আসলো, কিন্তু ততক্ষণে আবরা পুতুলটা কবর থেকে বের করে ফেলেছে। মাটিতে আছাড় ফেলতেই পুতুলটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ভয়ানক আর্তনাদ করে বাতাসে মিলিয়ে গেল সেই নারী মূর্তিটা। কালো দোয়ার মতো কিছু একটা ঘর থেকে বেরিয়ে গেল। সনাতন গ্রাম থেকে কালো জাদুর ছায়া চিরতরের মতো মুছে গেল। তখন মসজিদ থেকে ভেসে আসলো হজরের আজানের ধ্বনি। হুজুর ও মোস্তফার কাঁধে ভর করে নিজের ঘরে ফিরল আফরা।